জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির, ফেব্রুয়ারিতেই ভোট, 60 দিন আগে তফসিল। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি। সংস্কার ও সনদ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই প্রকাশ করায় জামায়াত এনসিপির অসন্তোষ। নির্বাচনে না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। এই ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটার ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোডম্যাপ দিতে পারলে উত্তম হতো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। ডাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা বৈষম্য বিরোধীদের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের। ইশতেহার ঘোষণা ছাত্র দলের। ভোটের দিন থাকছে না সেনাবাহিনী। দাবি আদায় অনড় প্রকৌশল শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে সব ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা। ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। রাজনৈতিক বিবেচনায় করা হয়েছিল স্থলবন্দর। অলাভজনক হওয়ায় চিলাহাটি সহ 3টি বন্ধ করল সরকার। যৌক্তিক সময়ের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার আশা। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। জবানবন্দি দিলেন বাবা মকবুল। যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে বিচার কাজ, বলছে প্রসিকিউশন। এবং ভারতের পুশিন ও সীমান্ত হত্যা নিয়ে বিজেপির উদ্বেগ। আত্মরক্ষায় গুলি ও আইন মেনে বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি বিএসএফ এর। পারস্পরিক আস্থা বাড়াতে একমত দুই পক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোট, তার 60 দিন আগে ঘোষণা হবে তফসিল। উৎসব মুখর পরিবেশে ভোটের আয়োজন করতে চাই উল্লেখ করে ইসি সচিব জানান, সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ইসি সংলাপ। চলতি বছরের শুরু থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অলিখিত নানা সভার মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছে ভোটের কাজ। বৃহস্পতিবার সংসদ জাতীয় নির্বাচনের সব কার্যক্রম কোনটি কোন সময়ের মধ্যে সম্পন্ন হবে তা নিয়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ ঘোষণা করেন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে ইসি কাজ করবে বলেও জানান তিনি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো। বলেন, সেপ্টেম্বরের শেষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে অংশীজনদের সঙ্গে সংলাপ করতে। সেপ্টেম্বরের শেষাংশ থেকে আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ করব। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, সেই অনুযায়ী এবছরের ডিসেম্বরের প্রথমার্ধে হবে তফসিল, জানান ইসি সচিব। বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। আসন্ন জাতীয় নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে জানান, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। আর যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেছেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করে তিনি বলেছেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ। আহমেদ সালেহিনের রিপোর্ট।
গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। সে পথে এবার হাঁটল নির্বাচন কমিশনও। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। আমি তো খুশি না, আমি খুব খুশি। আমি সবসময় আশাবাদী শুধু না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট। জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। যারা নির্বাচনে বাধা কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্বাচন চায়, সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বাচনে না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? তো ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। এবার নট এ ডেমোক্রেট। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সমস্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট নয় জামাত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশ করে রোডম্যাপ ঘোষণা হলে ভালো হতো। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। সন্ধ্যায় দলটির বাংলা মোটরে কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তারা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজনে উঠে আসে ইসির নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গ। কিন্তু আমরা পরিমার্জন করে বলতে চাই, সভায় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, সংস্কার ও জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বেড়েছে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটা ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। নির্বাচন কেউ করবে, কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি। এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক হিসেবে উল্লেখ করেছেন। সাংবিধানিক ভিত্তির জন্য এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এদিকে দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার থেকে 3 দিন ব্যাপী 27টি উপজেলায় উঠানের নতুন সংবিধান নামে উঠান বৈঠক করবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উপজেলায় পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম প্রসারিত করতে চাই এবং সেটির অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে আমরা 27টি উপজেলা দিয়ে আমরা শুরু করছি
প্রথম ধাপে সেটি 1 তারিখ পর্যন্ত। এনসিপির কার্যক্রম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ বলে দাবি দলটির নেতাদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র শিবিরের। এর মধ্যেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে ইশতেহার দিল ছাত্রদল। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই বলে জানিয়েছে আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো প্রচারণা চলছে। সকাল থেকে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আমরা আসলে পূরণ করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবো। এই সমস্যাগুলো সমাধান করতে আরেকটু বেশি ভালো মতো করতে পারবো। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ প্যানেল। এ সময় শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকার তুলে ধরা হয়। আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। এদিকে প্রচারণার তৃতীয় দিনে কলাভবনের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। এ সময় ভোট কারচুপির আশঙ্কা করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। জানান ইশতেহার ঘোষণার দিনক্ষণ। নির্বাচন কমিশন বলেছেন তারা সিসি ক্যামেরার নিচে ব্যালট গুনবেন। তবে আমরা আরেকটা বিষয় আশ্বস্ত হতে চাই, যাতে কোনো ধরনের ব্যালট বক্স আগে থেকে ভর্তি না থাকে। এছাড়াও নির্বাচনের প্রচারণা নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিন বিকেলে সিনেট ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার জানান নির্বাচনের পরিবেশ ভালো আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান চিফ রিটার্নিং অফিসার। যদি প্রয়োজন হয় আমরা 3 স্তরের নিরাপত্তা, ইভেন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন। তবে আইএসপিআর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নানা জল্পনার পর অবশেষে ঘোষিত হলো চাকসু নির্বাচনের তফসিল। ভোট আগামী 12 অক্টোবর। এদিকে জাকসু নির্বাচনে 25 সদস্যের প্যানেল ঘোষণা করল ছাত্রদল। আর সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে নতুন করে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হলো ডাকসু নির্বাচনের ভোটের দিন। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের উত্তাপ জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে নতুন মাত্রা যোগ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। জাকসু নির্বাচনে শিবির ও বাকসাসের পর এবার প্যানেল ঘোষণা করল ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে মোহাম্মদ সাদি হাসানকে ভিপি ও তানজিনা হোসেন বৈশাখীকে জিএস করে 25 সদস্যের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আবু আশফান মোহাম্মদ ইয়াহিয়া। সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা, অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভরসাকে প্রতিফলিত করতে চায়। আবারও নতুন করে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পঞ্চম দিনের মতো চলে ডাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এদিকে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, মনোনয়ন ফরম বিতরণ 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 18 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 23 সেপ্টেম্বর। আমরা চাইবো আমরা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে পাই, যে কিনা শিক্ষার্থীদের অধিকারগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আমরা চাই একজন ভালো প্রতিনিধি আসুক, আমাদের হয়ে কিছু করুক। আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের 12 তারিখ। সবার
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার সুন্দর স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি। 1966 সালের পর 6 বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সবশেষ হয় 1990 সালে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নিজেদের দাবি আদায়ে অনড় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বৃহস্পতিবার বুয়েটের পাশাপাশি রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা বর্জন করা হয়। এদিকে রাতারাতি সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টারা বলছেন, প্রকৌশল পেশাগত সমস্যা দীর্ঘদিনের, এর নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক সরকার। আবারও রাজপথে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তা অবরোধ করে প্রতিবাদী অবস্থান, বিক্ষোভ। প্রকৌশল পেশা সংশ্লিষ্ট 3 দফা দাবির বাস্তবায়ন, বুধবারের পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও রমনা বিভাগের উপকমিশনারের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই। আমরা এই ধরনের মিথ্যাচারের প্রতিবাদ জানাই। ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। এদিকে বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ক্লাস পরীক্ষা বর্জন করেন বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটের শিক্ষার্থীরা। ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবান্ধব হবে, জনবান্ধব হবে, কিন্তু তাদের আচরণে পরিবর্তন আসে নাই। আমরা কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় দিনের বৈঠক হয় বৃহস্পতিবার। সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উপদেষ্টারা জানান, উভয় পক্ষের দাবি দেওয়ার নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক কমিটি। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম। কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। উপদেষ্টারা জানান, প্রকৌশল পেশা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গেও বসবে কমিটি। এছাড়া শিক্ষার্থীদের জন্য আলোচনার দরজা সবসময়ই খোলা। আমরা তাদেরকে বলছি যে এটার আর কোনো প্রয়োজন নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি এখন ভেতরে অবস্থান করছেন। তার শারীরিক যেই সুস্থতার জন্য যেই পরীক্ষাগুলো, টেস্টগুলো করার দরকার, সেই টেস্টের কার্যক্রম এই মুহূর্তে ভেতরে, এই হাসপাতালের ভেতরে চলছে। আমরা যেমনটা দেখেছি যে সন্ধ্যা 7:30টার পরে রাজধানীর গুলশানের যে ফিরোজার বাসা রয়েছে সেখান থেকে খালেদা জিয়াকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পেয়েছি সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু খালেদা জিয়াকে এই হাসপাতালে আসার আগে তার সাথে সাক্ষাৎ করেন এবং এই সময় কিন্তু দলীয় অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত ছিলেন বলে আমরা দেখতে পেয়েছি। তার যে বর্তমান শারীরিক অবস্থা, সেটির সবশেষ কি অবস্থা সেটি আসলে আজকে পরীক্ষা নিরীক্ষা চলছে। এর আগে গত জুনের 18 তারিখে কিন্তু তাকে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা ছিল। তার আগে বছরের প্রথম দিকে মানে 8 জানুয়ারির উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে যাওয়ার পরে তার
17 দিন চিকিৎসায় থাকার পরে তার ছেলের বাসা তারেক রহমানের বাসায় তিনি অবস্থান করে 4 মাস পর দেশে ফিরেছিলেন। আমরা যেমনটা আসলে দেখে আসছি, মূলত তার শারীরিক যে অবস্থা এবং তার যে সমস্যাগুলো আসলে দীর্ঘদিন ধরে ভুগছেন, তার মধ্যে কিন্তু বিশেষ করে এই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ বেশ কিছু কিন্তু শারীরিক অসুস্থতা কিন্তু তার রয়েছে। তো এই 1 মাসের মধ্যে নিয়মিত আসলে চেক আপের অংশ হিসাবে কিন্তু আজকে এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা কিন্তু কার্যক্রম এখন চলছে। এখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি গুলশান এবং ভাটারার আশেপাশে যে সকল ওয়ার্ডের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এসে হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন এবং নেত্রীকে দেখার জন্য, নেত্রীকে স্বাগত জানার জন্য বা খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু তারা এখন হাসপাতালের সামনে অনেকে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বেগম খালেদা জিয়ার। এই ছিল আমার কাছে সবশেষ। বেগম খালেদা জিয়াকে আনা হয়েছে এভার কেয়ার হাসপাতালে। এই ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। রাতের সময় আরো থাকছে ইনজেকশনে রক্ষা পাবেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের রোগী। ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের উদ্যোগে রাজশাহী মেডিকেল বিনামূল্যে পেল 17 কোটি টাকা নেদারল্যান্ডসের ওষুধ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। অলাভজনক হয় চিলাহাটি সহ 3টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। মোহাম্মদ ইউনুস আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন উপদেষ্টারা। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশ সীমান্তের নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং একটির বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এর মাধ্যমে গুম বন্ধ হবে বলে প্রত্যাশা করছে সরকার। বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে। ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকীকে ক শ্রেণীভুক্ত করে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হলো অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। বললেন, বেঁচে থাকতে ছেলের হত্যার বিচার দেখে যেতে চান তিনি। হত্যার সঙ্গে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন আবু সাইদের বাবা। প্রসিকিউশন বলছে, যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে এই মামলার বিচার। 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর খবর পান, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি আরও বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিল। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। মোদী সরকারের বিরুদ্ধে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ মমতার। ক্ষমতাসীন বিজেপি সরকারকে উৎখাতের ডাক।
বিএসএফ মহাপরিচালকের দাবি, আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলি চালায় না বিএসএফ। নিয়ম মেনেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। তবে এর বিরোধিতা করেছেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা ও পুশিন বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। শেষ হলো ৫৬তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। ৪ দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি অংশ নেন। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিং সিং চৌধুরী ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বর্ডারে হত্যা, চোরাচালান, মানব পাচার, পুশিন, সীমান্তে উন্নয়ন কাজ নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। সীমান্তে নিয়মিত বিএসএফের গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলেও যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ অস্বীকার করেন বিএসএফ মহাপরিচালক। বলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে এর বিরোধিতা করে নিরস্ত্র নারী শিশু হত্যার ঘটনায় প্রশ্ন তোলেন বিজিবি মহাপরিচালক। Continue their highest effort so that loss of life doesn't take place. Criminals respond with abuses, strong pelting, attacks on BSF personnel, using sharp-edged lethal weapons in complete disregard of warnings by the BSF troops. গত কয়েক মাসে ২০০০-এর বেশি মানুষ ভারত থেকে পুশিন করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ মহাপরিচালক জানান, পুশিন নিয়ম অনুযায়ী হয়েছে। সীমান্ত অতিক্রম করায় ভারতীয় আইন মেনেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে প্রশ্নের জবাব দেননি বিএসএফ মহাপরিচালক। All Bangladeshi nationals who are found illegally entering India inadvertently and without any apparent criminal intent are handed over to the BJP respectfully. Bangladeshi people inadvertently, not deliberately, inadvertently crosses the international boundary by mistake. They can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BJP. দুপক্ষের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে বিএসএফ। সেক্ষেত্রে বিজিবিও ইতিবাচক সাড়া দিয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রের ৫৮৫ কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ব্যাংক থেকে ১৬০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে ২০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক গোলাম মুস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুদক। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার অভিযানে যায় দুদক। এ সময় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করে সংস্থাটি। দুদকে আসা অভিযোগে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দেওয়া একটি দলকে ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার 4টি চেক দেন, যার সত্যতার খোঁজে বিভিন্ন দফতরে এই অভিযান। প্রায় ২০০ কোটি টাকার ঘুষের বিনিময়ে উনি সম্প্রতি উনি উপদেষ্টার পদ বাগিয়ে নিতে চেয়েছেন, এমন একটা অভিযোগ গণমাধ্যমে এসেছে। আমরা আজকে দুদক প্রধান কার্যালয় হতে যে অভিযান পরিচালনা করছি, তার সংশ্লিষ্ট সবকিছু খতিয়ে দেখা হবে। এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে রাষ্ট্রের ৫৮৫ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ ৪ জন। বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন 3টি কাজ সরকারের বাংলাদেশি টাকায় ৫৮৫ কোটি ২৯ লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 2 ব্যাংক থেকে ১৬০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ৪০ জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করে সংস্থাটি। এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ ৪ জনের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রাণঘাতী স্ট্রোক ও হৃদরোগীদের জন্য জীবনদায়ী ওষুধ
অ্যালটিপ্লেজ পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের ইন্টার্ন এক চিকিৎসকের উদ্যোগে নেদারল্যান্ডস থেকে বিনামূল্যে 17 কোটি টাকা মূল্যের ইনজেকশন পেয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। বিনামূল্যে এই ইনজেকশন রোগীদের দেওয়াও শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের কোনো হাসপাতালের পক্ষে এত বড় অনুদান এই প্রথম। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রান্নার প্রতিবেদন। ইনজেকশনের জেনেরিক নাম অ্যালটিপ্লেজ। দেশে একটি কোম্পানি বাজারজাত করে, যার 50 মিলিগ্রাম ইনজেকশনের দাম 50,000 টাকা। কেউ স্ট্রোক বা হার্ট অ্যাটাক করলে যদি তার রক্তক্ষরণ না হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া যায়, তাহলে এই ইনজেকশনে রোগীকে প্রায় পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয়। নেদারল্যান্ডস থেকে 17 কোটি টাকার সেই ইনজেকশন বিনামূল্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির পর বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত হন তরুণী চিকিৎসক। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের রিসার্চ প্রজেক্টে যুক্ত হয়ে তিনি একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেটি জার্নালে প্রকাশিত হলে ইউএস ভিত্তিক সংস্থা ডিরেক্ট রিলিফ শীর্ষ শ্রেয়ানের সঙ্গে যোগাযোগ করে ইনজেকশন ফ্রিতে দেওয়ার কথা জানায়। আমি আমাদের ফ্যাকাল্টি মেডিসিন ফ্যাকাল্টির সাথে এবং আমাদের ডিরেক্টর স্যার সবার সাথে কথাবার্তা বলি। তারা তাদের সাইড থেকে সারা আমাদের যে পার্টনারশিপের ডকুমেন্টগুলো এগুলো সাইন করা, ফর্মটা পুরোটা ফিল আপ করা, এই ডিটেলসের কাজগুলো সারা করেছে। শীর্ষ শ্রেয়ান হাসপাতালের নিউরোলজি বিভাগ ও মেডিসিন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে ইনজেকশন হাসপাতালে আনতে ডিরেক্ট রিলিফের সঙ্গে সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পর গত সোমবার ইনজেকশনগুলো হাসপাতালে পৌঁছায়। হার্ট অ্যাটাক যদি হয়, হার্টের রক্তনালীতে যেমন ব্লাড ক্লট, সেই ব্লাড ক্লটটাকে লাইজ করার জন্য নষ্ট করার জন্য সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। বুধবার থেকে হাসপাতালে এই ইনজেকশনের ব্যবহার শুরু হয়েছে। এক একজনের জন্য 5 ভায়াল হিসেবে 500 মানুষের চিকিৎসা সম্ভব হবে। যেটা আমরা সাপ্লাই পেয়েছি সেটা আমরা এখন কার্ডিওলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমরা রোগীদের সাপ্লাই দিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসকদের সহায়তায় রোগীরা এখন এই ইনজেকশনের সুফল পাচ্ছে। নেদারল্যান্ডে তৈরি ইনজেকশনের এক কোর্সের দাম প্রায় 70,000 টাকা। আগামী বছরের মার্চে শেষ হবে মেয়াদ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ার এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 68, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগের বায়ুমান 59, যা সন্তোষজনক, আর্দ্রতা 86। সিলেট বিভাগে বায়ুর মান 69, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77%। খুলনা বিভাগের বায়ুমান 64, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। বরিশাল বিভাগে বায়ুর মান 55, যা সন্তোষজনক, আর্দ্রতা 81। রংপুর বিভাগের বায়ুমান 61, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে 55 আর সবচেয়ে খারাপ সিলেটে 69। দেখছেন রাতের সময়। ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2026 সালে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিজেপি বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। 1947 সালের দেশভাগের যন্ত্রণা আসলে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই বেশি বহন করছেন বলে মন্তব্য করেন তিনি। যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন
কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। কলকাতার ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মমতা। এ সময় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন 2026 সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 50টিরও বেশি আসন পাবেন না। আমরা যদি 69 লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি, তাহলে 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব। বিজেপির বন্ধুদের আজকেই 28-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। দলটির বিরুদ্ধেও দুর্নীতি, অনুপ্রবেশকারীদের সহায়তা এবং নানা অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। ঘরের মাটিতে তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছেন না বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস। আবুধাবির সঙ্গে সিলেটের কন্ডিশনে মিল আছে বলে মনে করেন লিটন। তাই এশিয়া কাপের মতো বড় ইভেন্টের আগে ভালো প্রস্তুতির আশা তার। সোহান এবং সাইফকে নিয়েও আশাবাদী টাইগার কাপ্তান। পাকিস্তান সিরিজের ব্যর্থতা ভুলে রানে ফিরতে চান লিটন দাস। মেঘ বৃষ্টির লুকোচুরির মাঝে সিলেটে টাইগারদের প্রস্তুতি। চায়ের দেশে পা রেখে নেদারল্যান্ডসও শুরু করেছে প্র্যাকটিস। এশিয়া কাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের নিচের সারির দল হলেও সিরিয়াস টিম টাইগার্স। ফিটনেস প্র্যাকটিসের পর সিলেটে স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে লিটন দাসরা অনুশীলন করছেন 2 বেলা। এবার পরীক্ষার পালা। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ভালো প্রস্তুতি হওয়ায় আত্মবিশ্বাসী লিটন দাস। যে কোনো ম্যাচে আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। ক্যাম্পে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেয়ার সঙ্গে যুক্ত হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে। কতটা পরিবর্তন আনতে পেরেছেন ক্রিকেটাররা? লিটন দাস অবশ্য আশাবাদী স্কোয়াডের সদস্যদের নিয়ে। কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডের সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। সিলেটে ফ্লাড লাইটের আলোয় নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ, জানিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বিশেষ করে মিরপুর থেকে এগিয়ে রাখলেন সিলেটের ফ্লাড লাইটকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির, স্বাগত জানালো বিএনপি। সংস্কার সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই প্রকাশ করায় জামায়াত এনসিপির অসন্তোষ। ডাকসু নির্বাচনে কারচুপির সংখ্যা বৈষম্য বিরোধীদের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের। ইশতেহার ঘোষণা ছাত্র দলের। ভোটের দিন থাকছে না সেনাবাহিনী। এবং ক্লাস পরীক্ষা বর্জন করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। 3 দফা আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। এ ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।